আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মিজানুর রহমান। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, সংক্ষেপে আমরা যেটাকে ইউটিআই বলি। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন একটি কমন ডিজিজ, যেটা ফিমেলদের ক্ষেত্রে বেশি হয়, মেলদের ক্ষেত্রে কম। তবে মেলদের ক্ষেত্রেও হয় যখন তাদের বয়স 60 পার হয়ে যায়, তখন তাদের অনেক ব্লাডার আউটফ্লো অবস্ট্রাকশনের সমস্যা দেখা দেয়। যেমন পোস্টেট গ্ল্যান্ডগুলো ইনলার্জমেন্ট হয়ে যায়, ইউরেথ্রা স্ট্রিকচার হয়, সেক্ষেত্রে ব্লাডার কমপ্লিটলি এমটি হতে পারে না, তখন তাদের ক্ষেত্রে ইউটিআই দেখা যায়। তাছাড়া ইউজুয়ালি ইয়ং এজে ফিমেলদের ক্ষেত্রে এগুলো বেশি হয়। শুরুতে আমরা একটু ইউরিনারি সিস্টেমের অ্যানাটমিটা সম্পর্কে জেনে নিই। আমরা জানি ইউরিনারি সিস্টেম দুটি কিডনি থাকে, দুটি ইউরেটার, ব্লাডার এবং ইউরেথ্রা। এটা নিয়ে হচ্ছে আমাদের ইউরিনারি সিস্টেম। এই ইউরিনারি সিস্টেমকে দুইটা ভাগে ভাগ করা যায়, এক আপার ইউরিনারি সিস্টেম, লোয়ার ইউরিনারি সিস্টেম। অর্থাৎ কিডনি এবং ইউরেটার এই দুইটাকে আপার ইউরিনারি সিস্টেম, এবং ব্লাডার এবং ইউরেথ্রা এটা হচ্ছে আমাদের লোয়ার ইউরিনারি সিস্টেম। এটা হচ্ছে কিডনি। কিডনিতে মেন যেটুকু আমি দেখাতে চাচ্ছি, এই যে রেনাল পেলভিস। রেনাল পেলভিস আমার টপিকের সাথে এটুকুই রিলেটেড, সেহেতু এটুকু দেখাচ্ছি। এই হচ্ছে রেনাল পেলভিস। এখন আমরা জেনে নিই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন কাকে বলে। A urinary tract infection is an infection in any part of urinary system, kidney, bladder and urethra. অর্থাৎ ইউরিনারি সিস্টেমের যে কোনো পার্টে যদি ইনফেকশন হয়, তবে তাকে আমরা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বলবো। সেই ইনফেকশনটা হতে পারে কিডনিতে, হতে পারে ব্লাডারে, হতে পারে সেটা ইউরেথ্রাতে। মূল টপিক্সে ঢোকার আগে কিছু কমন ডেফিনেশন জেনে নিই। সিস্টাইটিস কাকে বলে? ইনফেকশন অফ ইউরিনারি ব্লাডার, অর্থাৎ ইউরিনারি ব্লাডারে যদি ইনফেকশন হয় তবে তাকে সিস্টাইটিস বলা হয়। ইউরেথ্রাইটিস, ইনফেকশন অফ দ্য ইউরেথ্রা, ইউরেথ্রাতে যদি ইনফেকশন হয় তবে তাকে ইউরেথ্রাইটিস বলা হয়। পোস্টাটাইটিস, ইনফেকশন অফ পোস্টেট, যদি পোস্টেট গ্ল্যান্ডে ইনফেকশন হয় তবে তাকে পোস্টাটাইটিস বলা হয়। পাইলোনেফ্রাইটিস, ইনফেকশন অফ রেনাল পেলভিস, অ্যানাটমিতে যেটা দেখাছিলাম রেনাল পেলভিস, সে রেনাল পেলভিসও যদি ইনফেকশন হয় তবে তাকে পাইলোনেফ্রাইটিস বলা হয়। স্টেরাইল পাইউরিয়া, প্রেজেন্স অফ ফাস্ট সেল ইন দ্য ইউরিন বাট নো অর্গানিজম ইজ ডিটেক্টেড ইন ইউরিন কালচার, ইউরিন রুটিন কালচার। যদি ইউরিনে পাস সেল থাকে কিন্তু ইউরিনকে যদি কালচার করা যায়, সেক্ষেত্রে যদি কোনো অর্গানিজম না পাওয়া যায় তবে তাকে স্টেরাইল পাইউরিয়া বলা হয়। অ্যাসিম্পটোমেটিক ব্যাকটেরিউরিয়া, presence of organism in urine on culture but no symptoms, অর্থাৎ ইউরিনে যদি কালচার করা যায় সেখানে যদি অর্গানিজম পাওয়া যায় কিন্তু ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের যে লক্ষণগুলো, সেই কোনো লক্ষণে যদি প্রকাশ না পায়, সেক্ষেত্রে অ্যাসিম্পটোমেটিক ব্যাকটেরিউরিয়া বলা হয়। সিগনিফিক্যান্ট ব্যাকটেরিউরিয়া, presence of bacteria in urine greater than 1 lakh organism per ml, যদি ইউরিনে প্রতি ml এ 1,00,000 অর্গানিজম থাকে তখন তাকে সিগনিফিক্যান্ট ব্যাকটেরিউরিয়া বলা হয়। আমরা আরও একটি ডেফিনেশন দেখে নিই, যেটা ডেভিডসন থেকে নেওয়া। UTI is defined as the presence of greater than 1 lakh organism per ml urine in the urinary tract in a mid-stream sample of urine, অর্থাৎ যদি মিড স্ট্রিম থেকে স্যাম্পল নেওয়া হয় ইউরিনের এবং সেটা যদি কালচার করা যায়, সেখানে যদি 1,00,000-এর বেশি অর্গানিজম থাকে প্রতি ml ইউরিনে, তবে তখন তাকে আমরা ইউটিআই বলবো। টাইপ অফ ইউটিআই, ইউটিআই দুইটা টাইপ রয়েছে, এক আপার ইউটিআই অ্যান্ড লোয়ার ইউটিআই। আপার ইউটিআই তো বলছিলাম, যদি আপার ইউরিনারি সিস্টেম অর্থাৎ কিডনি এবং ইউরেটারে যদি ইনফেকশন হয় তখন তাকে আমরা আপার ইউটিআই বলবো, এবং
লোয়ার ইউটিআই অর্থাৎ ইউরেথ্রাইটিস অ্যান্ড সিস্টাইটিস, যদি ইউরেথ্রা এবং ইউরিনের ব্লাডার ইনফেকশন হয় তখন তাকে আমরা লোয়ার ইউটিআই বলবো। কিছু ব্যাকটেরিয়া দিয়ে ইউটিআই হয়, যেমন ব্যাকটেরিয়ার মধ্যে রয়েছে ইকোলাই। ইকোলাই হচ্ছে মোস্ট কমন অর্গানিজম, 75% ইনফেকশন হয়ে থাকে ইকোলাই দিয়ে। এছাড়া আরও কিছু ব্যাকটেরিয়া দিয়ে হয়ে থাকে, যেমন প্রোটিয়াস, সিরোমোনাস, স্টেপ্টোকক্কাই, স্টেফাইলোকক্কাস, ইপিডার্মিডিস, ক্লেফশেলা, এইসব অর্গানিজম দিয়ে হয়। দেন এখন আমরা জানবো কাদের ক্ষেত্রে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হওয়ার চান্সটা বেশি থাকে। নাম্বার 1, ব্লাডার আউটফ্লো অবস্ট্রাকশন। যাদের ক্ষেত্রে ব্লাডার আউটফ্লো অবস্ট্রাকশন আছে, অর্থাৎ ব্লাডারটা কমপ্লিটলি এমটি হয় না, কিছু ইউরিন থেকে যায়, তাদের ক্ষেত্রেই চান্স থাকে। আমরা জানি যেখানে স্যাঁতসেঁতে জায়গা পানি জমে থাকে সেখানে তো ইনফেকশন হওয়ার চান্স থাকে, সেখানে তো ব্যাকটেরিয়া গ্রো করে, তাই না? ঠিক সেটাই। যেমন বিনাইং প্রস্টেটিক এনলার্জমেন্ট, যাদের প্রস্টেট গ্ল্যান্ডটা বড় হয়ে গেছে তাদের ক্ষেত্রে কমপ্লিটলি ব্লাডার এমটি হয় না। 2, ইউরেথ্রাল স্ট্রিকচার, অর্থাৎ ইউরেথ্রা যদি সরু হয়ে যায়, ন্যারো হয়ে যায় সেক্ষেত্রে, এবং কমপ্লিটলি কোনো কোনো সময় কমপ্লিটলি কিন্তু ব্লক হয়ে যেতে পারে, সেটা হচ্ছে ইউরেথ্রাল স্ট্রিকচার। প্রস্টেটিক ক্যান্সার, যদি কারোর প্রস্টেট ক্যান্সার থাকে সেক্ষেত্রে কমপ্লিটলি ব্লাডার এমটি হতে পারে না। নাম্বার 2, ইউরেথ্রাল ক্যাথেটার, যদি কারোর ক্ষেত্রে অনেক দিন ধরে ইউরেথ্রাল ক্যাথেটার করা থাকে এবং ক্যাথেটার যদি স্টেরাইল প্রসিডিওরও না করা হয় তাদের ক্ষেত্রে ইউটিআই হওয়ার চান্স থাকে। অবশ্যই আমরা ক্যাথেটারগুলো স্টেরাইল প্রসিডিওরে করার চেষ্টা করবো সেজন্যে। নাম্বার 3, ব্লাডার স্টোন, যদি কারো ব্লাডার স্টোন থাকে সেখান থেকে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ডেভেলপ করতে পারে। নাম্বার 4, ডায়াবেটিস মেলাইটাস। ডায়াবেটিস মেলাইটাস তো জানি যে কোনো ধরনের ইনফেকশন হওয়ার চান্সই বেশি থাকে। এছাড়া আরও কিছু কজ আছে যেগুলো আমি অ্যাভয়েড করছি, সব তো আর এখানে দেওয়া সম্ভব না। দেন এরপরে আমরা চলে আসি হোয়াই ইউটিআই কমন ইন ফিমেল। ফিমেলদের ক্ষেত্রে ইউটিআই কেন কমন? আসলে মেয়েদের ক্ষেত্রে ইউটিআই হওয়ার যে মোস্ট কমন কজ বা যে বেশি কারণ সেটা হচ্ছে তাদের অ্যানাটমিক্যাল কজ। তাদের শর্ট ইউরেথ্রা থাকে, যার কারণে ইজিলি অর্গানিজম ব্লাডারে প্রবেশ করতে পারে। আর ইকোলাই যে অর্গানিজমটা সেটা কিন্তু ইন্টেস্টাইনে থাকে এবং স্টুলের মাধ্যমে পাস হয়। আর তাদের যেহেতু অ্যানাস এবং ইউরেথ্রাল মাঝে যে ডিস্টেন্সটা, যেটাকে পেরিনিয়াম বলা হয়, এই ডিস্টেন্সটুকু কম, যার কারণে ইকোলাই সহজেই ইউরেথ্রা দিয়ে ব্লাডারে প্রবেশ করে। এছাড়া অ্যাবসেন্স অফ ব্যাকটেরিয়াসাইডাল প্রস্টাটিক সিক্রেশন, তাদের ক্ষেত্রে প্রস্টেট গ্ল্যান্ডে যে সিক্রেশন হয়, যে সিক্রেশনটা থাকে ব্যাকটেরিয়াসাইডাল, ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে। মেয়েদের ক্ষেত্রে এই ব্যাকটেরিয়াসাইডাল যে সিক্রেশন, এই সিক্রেশনটা থাকে না, সেক্ষেত্রেও চান্সটা বেশি থাকে। আরও কিছু কজ আছে, যেমন সেক্সুয়াল ইন্টারকোর্স মে কজ মাইনর ইউরেথ্রাল ট্রমা। সেক্সুয়াল ইন্টারকোর্সের কারণে তাদের ইউরেথ্রাতে কিছু মাইনর ট্রমা হতে পারে। অ্যান্ড ট্রান্সফার ব্যাকটেরিয়া ফ্রম পেরিনিয়াম ইনটু দ্য ব্লাডার, এবং যার কারণে এবং সেক্সুয়াল ইন্টারকোর্সের কারণে ব্যাকটেরিয়াগুলো পেরিনিয়াম থেকে ব্লাডারে খুব সহজেই প্রবেশ করতে পারে। এই কারণগুলোর কারণেই মেয়েদের ক্ষেত্রে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনটা বেশি। এখন আমরা জেনে নিই ক্লিনিক্যাল ফিচার, অর্থাৎ কোনো একটা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের পেশেন্ট আমাদের কাছে কিভাবে প্রেজেন্ট করবে, কি কি লক্ষণ নিয়ে আসবে। নাম্বার 1, ফ্রিকোয়েন্সি অফ মিক্সুরেশন, অর্থাৎ ঘন ঘন প্রস্রাব হবে। কখন আমরা বলবো যে ঘন ঘন প্রস্রাব হচ্ছে, কতবার হলে আমরা বলবো ঘন ঘন প্রস্রাব হচ্ছে, কখন আমরা বলবো ফ্রিকোয়েন্সি। আমরা জানি ইউরিনারি ব্লাডারের ক্যাপাসিটি হচ্ছে 400 থেকে শুরু করে 600 ml পর্যন্ত। আর একটা অ্যাডাল্ট দিনে 12 থেকে 2400-2500 ml পর্যন্ত প্রস্রাব করে। অর্থাৎ আমরা সর্বোচ্চটা ধরি, যদি 2400 ml প্রস্রাব কেউ প্রতিদিন করে এবং তার ব্লাডারের ক্যাপাসিটি যদি 600 হয়, তাহলে দিনে সে 4 বার প্রস্রাব করবে। আর যদি তার ব্লাডার ক্যাপাসিটি 400 হয়, সে 6 বার প্রস্রাব করবে, অর্থাৎ দিনে 4 থেকে 6 বার এবং 4 থেকে 6 ঘন্টা পর পর প্রস্রাব করবে।
যদি কোনো পেশেন্ট এসে বলে বা ইউটিআই পেশেন্ট এসে বলবে যে 1 ঘন্টা পর পর, 2 ঘন্টা পর পর, এমনকি আধা ঘন্টা পর পরই তার প্রস্রাব হচ্ছে, অর্থাৎ দিনে যদি 4 থেকে 6 বারের বেশি এবং 4 থেকে 6 ঘন্টারও কম সময়ে যদি তার প্রস্রাব হয়, তখন আমরা সেটাকে বলবো ফ্রিকোয়েন্সি। নাম্বার 2 হচ্ছে আর্জেন্সি। আর্জেন্সি কখন বলবো, অর্থাৎ যখন পেশেন্টের প্রস্রাব লাগবে তখনই তাকে প্রস্রাব করতে হবে। একটা সাধারণ স্বাভাবিক মানুষ যদি তার বাসে যায়, বাসে যাওয়ার সময় যদি তার প্রস্রাব লাগে, সে কিন্তু বাস থেকে নেমে প্রস্রাব করতে পারে। অথবা কোনো স্টুডেন্ট যদি প্রস্রাব লাগে ক্লাসে, সে কিন্তু ক্লাস শেষ করে প্রস্রাব করতে পারে। কিন্তু ইউটিআই পেশেন্ট সেটা পারবে না, তাকে প্রস্রাব লাগা মাত্রই প্রস্রাব করতে হবে, সেটাই হচ্ছে আর্জেন্সি। নাম্বার 3, বার্নিং পেন ইন দ্য ইউরেথ্রা ডিউরিং মিক্সুরেশন, যেটাকে ডিসইউরিয়া বলা হয়। অর্থাৎ পেশেন্ট যখন প্রস্রাব করবে তখন একটা বার্নিং পেন অনুভব করবে, অর্থাৎ বার্নিং সেন্সেশন অনুভব করবে। তো বার্নিং সেন্সেশন হবে, একটা জ্বালা পোড়া অনুভব করবে প্রস্রাব করার সময়। নাম্বার 4, suprapubic পেন ডিউরিং অ্যান্ড আফটার ভয়েডিং, অর্থাৎ প্রস্রাব করার সময় এবং প্রস্রাব করার পরে সুপ্রাপিউবিক রিজিয়নে ব্যথা অনুভব করবে। নাম্বার 5, হেমাসুরিয়া। আমরা জানি হেমাসুরিয়া মানে যদি প্রস্রাবের সাথে রক্ত যায় তখন তাকে আমরা বলি হেমাসুরিয়া। পেশেন্টের হেমাসুরিয়া থাকবে, সেটা হতে পারে ভিজিবল অথবা নন ভিজিবল, অর্থাৎ আমরা চোখে দেখতেও পারি খালি চোখে, অথবা নাও দেখতে পারি, মাইক্রোস্কোপিক্যালি দেখতে পারি হয়তো, সেটা হতে পারে। নাম্বার 6, ইউরিন মে অ্যাপিয়ার ক্লাউডি অ্যান্ড হ্যাভ আনপ্লেসেন্ট অডর, অর্থাৎ প্রস্রাবটা থাকবে ঘোলাটে এবং দুর্গন্ধযুক্ত। প্রথম যে 3টা সিমটমস, এই 3টা সিমটমস হচ্ছে কমন সিমটম ইউটিআইয়ের ক্ষেত্রে, এই জন্য 3টাকে একটু ভিন্ন কালারে দেখিয়েছি। আর যেই 1 থেকে 6 নম্বর পর্যন্ত যে সিমটমসগুলো, এই সিমটমসগুলো হচ্ছে যদি কারোর ক্ষেত্রে অর্থাৎ লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন যদি হয়, তাদের ক্ষেত্রে সিমটমসগুলো নিয়ে আসে। নাম্বার 7, সিস্টেমিক সিমটমস মে অ্যাপিয়ার নশিয়া, ভমিটিং, ফিভার, এবং সাথে কিছু সিস্টেমিক সিমটমস থাকতে পারে, যেমন বমি বমি ভাব, বমি এবং জ্বর। লোইন পেন অ্যান্ড টেন্ডারনেস ওভার দ্য কিডনি, যদি পাইলোনেফ্রাইটিস ডেভেলপ করে কারোর ক্ষেত্রে, সেক্ষেত্রে তাদের কোমরে ব্যথা থাকবে এবং কিডনির উপরে টেন্ডারনেস থাকবে। আর সিস্টেমিক সিমটমসগুলো কিন্তু পাইলোনেফ্রাইটিসের ক্ষেত্রে বেশি দেখা যায়। এখন আমরা জানবো ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, অর্থাৎ এই যে আমরা এই যে সিমটমসগুলো নিয়ে আসলো পেশেন্ট, আমরা তো ডায়াগনোসিস করছি, এটা ক্লিনিক্যালি ডায়াগনোসিস করলাম যে ইউটিআই। এই ইউটিআই ছাড়া অন্য কি কি সমস্যা হতে পারে, অর্থাৎ কোনো পেশেন্ট যদি নশিয়া, ভমিটিং, ফিভার নিয়ে আসে অথবা অ্যাবডোমিনাল পেন নিয়ে আসে, সেক্ষেত্রে কি আমরা ডায়াগনোসিস করে ফেলবো ইউটিআই? না, সাথে আরও কিছু ব্যাপার আমাদের মাথায় রাখতে হবে, যেমন অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিসের পেশেন্টও কিন্তু ভমিটিং, ফিভার এবং অ্যাবডোমিনাল পেন নিয়ে আসতে পারে। অ্যাকুট সালফেনজাইটিস, অর্থাৎ ইনফ্লামেশন অফ ফেলোপিয়ান টিউবে যদি ইনফেকশন হয় তাকে সালফেনজাইটিস বলা হয়। অর্থাৎ সালফেনজাইটিসের পেশেন্টে কিন্তু লোয়ার অ্যাবডোমিনাল পেন নিয়ে আসবে, সেক্ষেত্রে কিন্তু আমরা ইউটিআই ডায়াগনোসিস করে ফেলবো না, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। নাম্বার 3, ইকটোপিক প্রেগন্যান্সি অ্যান্ড রাপচার ওভারিয়ান সিস্ট, ইকটোপিক প্রেগন্যান্সিতেও অ্যাবডোমিনাল পেন নিয়ে আসবে। রেনাল স্টোন অ্যান্ড ইউরিনারি স্টোন, রেনাল স্টোনের ক্ষেত্রেও কিন্তু লোইন পেন থাকবে, সাথে ফিভার, লো গ্রেড ফিভার থাকতে পারে, সেগুলো কিন্তু অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। এখন তো আসলে আমরা কনফিউজড হয়ে গেলাম, যখন ক্লিনিক্যালি ফিচার পড়লাম তখন তো মনে হচ্ছিল যে আমরা ডায়াগনোসিস শিখেই ফেললাম, কিন্তু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসগুলো দেখার পরে তো আমরা কনফিউজড হয়ে গেলাম যে আসলে আমাদের ডায়াগনোসিসটা কোনটা হবে, ইউটিআই হবে নাকি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের ভিতরে এইগুলো হবে। তাহলে চলো আমরা একটু ইনভেস্টিগেশন করে দেখি, ইনভেস্টিগেশন করে আমরা একটু কনফার্ম হই আসলে আমাদের ডায়াগনোসিসটা কোনটা। ইনভেস্টিগেশনে আমরা প্রথমে করব ইউরিন ফর আরএমই অ্যান্ড কালচার সেন্সিটিভিটি মিড স্ট্রিম ইউরিন, অর্থাৎ
ইউরিনে যে মেডিস্ট্রিম স্যাম্পল, তো স্যাম্পলটা আমরা নিব, নিয়ে সেখানে রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করব। আমরা যদি রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করি, সেখানে 5 সেল পাবো এবং হেমাসুরিয়া পাবো। আর কালচার সেন্সিটিভিটি করব, সেখানে আমরা জানতে পারবো কোন অর্গানিজম হয়েছে এবং কোন অ্যান্টিবায়োটিকটি তার বিরুদ্ধে সেন্সিটিভ, তার জন্য সেন্সিটিভ। আমরা 2 নম্বরে করবো সিবিসি অ্যান্ড ইএসআর। সিবিসিতে আমরা নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস পাবো এবং ইএসআর রাইজ করবে। ব্লাড সুগার, পেশেন্টের ডায়াবেটিস আছে কিনা সেটা দেখার জন্য আমরা ব্লাড সুগার লেভেল করব। সেরাম, পেশেন্টের কিডনি ফাংশন ঠিক আছে কিনা দেখার জন্য সেরাম ইউরিয়া, সেরাম ক্রিয়েটিনিন, ইলেকট্রোলাইট করব। ইউএসএফ কেউবি অর্থাৎ কিডনি, ইউরেটার অ্যান্ড ব্লাডার, অর্থাৎ কিডনি, ইউরেটার এবং ব্লাডারে কোনো অ্যাবনর্মালিটিস আছে কিনা বা অন্য কোনো ডিজিজ যেমন রেনাল স্টোন, ইউরেটারিক স্টোন এগুলো আছে কিনা দেখার জন্য আমরা একটি কেউপি রিজনের আল্ট্রাসোনোগ্রাফি করব। In some cases, CT scan or MRI IVU mixurating cystourethrogram may be needed. কিছু কিছু স্পেশাল ডায়াগনোসিসের ক্ষেত্রে বা জটিল ডায়াগনোসিসের ক্ষেত্রে সেক্ষেত্রে সিটি স্ক্যান, এমআরআই, আইভিউ এগুলো করা লাগতে পারে। যেমন যদি কারো পাইলোনেফ্রাইটিস হয় সেক্ষেত্রে কিন্তু সিটি স্ক্যান করা লাগতে পারে, অথবা পলিসিস্টিক কিডনি ডিজিজ সেক্ষেত্রে সিটি স্ক্যান করা লাগতে পারে। এখন তো আমরা ক্লিনিক্যালি একটা ডায়াগনোসিস করলাম এবং ইনভেস্টিগেশন করলাম। ইনভেস্টিগেশন এবং ক্লিনিক্যাল ডায়াগনোসিসের মাধ্যমে আমরা কনফার্ম হলাম যে ইউটিআই হয়েছে। তখন ইউটিআইয়ের আমরা ট্রিটমেন্ট কী দেবো? এখন ট্রিটমেন্ট সম্পর্কে জেনে নিই। অ্যান্টিবায়োটিক শুড বি গিভেন, আইডিয়ালি ইউরিন ফর সিএস শুড বি সেন্ট অ্যান্ড দেন empirical antibiotic can be start while waiting for the result, may be changed after the report। অর্থাৎ ইউটিআই যখন আমরা ডায়াগনোসিস করলাম সেক্ষেত্রে আমরা একটা অ্যান্টিবায়োটিক শুরু করব দেওয়া এবং ইউরিনটাকে কালচার সেন্সিটিভিটির জন্য পাঠাবো এবং রিপোর্ট আসার পরে আমরা সেই রিপোর্ট অনুযায়ী অ্যান্টিবায়োটিকটা পরিবর্তন করব। এবং আমরা কী কী অ্যান্টিবায়োটিক ইউজ করতে পারি? টাইমেথ্রোপিম 200 mg 12 আওয়ারলি দিতে পারি, অথবা নাইট্রোফিরেন্টেইন 100 mg 6 আওয়ারলি দিতে পারি, অথবা সিপ্রোফ্লক্সাসিলিন 500 mg 12 আওয়ারলি দিতে পারি, অথবা সেফালেক্সিন 215 mg 6 আওয়ারলি দিতে পারি, অথবা কোঅ্যামোক্সাক্লেভ 625 mg 8 আওয়ারলি or amoxicillin 500 mg 8 আওয়ারলি দিতে পারি। Antibiotic should be continue for 7 to 14 days। অর্থাৎ পেশেন্টের ডিজিজের ওপর ভিত্তি করে আমরা অ্যান্টিবায়োটিকগুলো 7 থেকে শুরু করে 14 দিন পর্যন্ত কন্টিনিউ করব। যদি কোনো প্রেগনেন্ট ওম্যানের ইউটিআই ডেভেলপ করে সেক্ষেত্রে আমরা পেনিসিলিন এবং সেফালোস্পোরিন গ্রুপের ড্রাগগুলো ব্যবহার করব। প্রেগনেন্সিতে পেনিসিলিন এবং সেফালোস্পোরিন গ্রুপের ড্রাগগুলো সেফ। সেফালোস্পোরিন গ্রুপের ভিতরে যেমন সেফ্রাডিন, সেফিক্সিম, সেফট্রিয়াক্সোন, পেনিসিলিন গ্রুপের ভিতরে অ্যাম্পিসিলিন, অ্যামোক্সিসিলিন এগুলো ইউজ করতে পারবো। তবে ট্রাইমেথ্রোপিম, সালফানামাইড, কুইনোলোন এবং টেট্রাসাইক্লিন গ্রুপের ড্রাগগুলো অবশ্যই আমরা অ্যাভয়েড করব। সাপোর্টিভ ট্রিটমেন্ট, কিছু সাপোর্টিভ ট্রিটমেন্ট লাগতে পারে। যেমন যদি পেশেন্টের জ্বর থাকে সেক্ষেত্রে আমরা প্যারাসিটামল ইউজ করব। যদি পেশেন্টের অ্যাবডোমিনাল পেইন থাকে সেক্ষেত্রে অ্যান্টি স্পাজমোডিক ইউজ করব। যদি পেশেন্টের ভমিটিং থাকে সেক্ষেত্রে অ্যান্টি ইমিউটিক ইউজ করব। পেশেন্টকে তো আমরা ড্রাগ দিব, ড্রাগের সাথে কিছু অ্যাডভাইসও আমরা দিব। যেমন প্ল্যান্টি অফ ফ্লুইড অফ অ্যাটলিস্ট 2 লিটার পার ডে, অর্থাৎ প্রতিদিন কমপক্ষে 2 লিটার পানি পান করবে। রেগুলার কমপ্লিট এমটিং অফ ব্লাডার, নিয়মিত ব্লাডার এমটি করবে, অর্থাৎ প্রসাব ধরে রাখবে না, প্রসাব লাগলে প্রসাব করবে। গুড পার্সোনাল হাইজিন, স্বাস্থ্যবিধি মেনে চলবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এমটিং অফ ব্লাডার বিফোর অ্যান্ড আফটার সেক্সুয়াল ইন্টারকোর্স, সেক্সুয়াল ইন্টারকোর্সের পূর্বে এবং পরে ব্লাডার এমটি করবে। ট্রিটমেন্ট অফ আন্ডারলাইং কজেস, অর্থাৎ যে কারণে তার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনটা ডেভেলপ করলো সে কজটার ট্রিটমেন্ট করবে। অর্থাৎ কারো যদি ব্লাডার স্টোন থেকে
ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয় তবে ব্লাডার স্টোনের ট্রিটমেন্ট করবে। যদি কারো বেনাইং ইনলার্জমেন্ট প্রস্টেটের কারণে হয় তবে বেনাইং ইনলার্জমেন্ট প্রস্টেটের ট্রিটমেন্ট করবে। অর্থাৎ যেই কারণে যার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হচ্ছে সে কজটা ট্রিটমেন্ট করবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।